আসসালামু আলাইকুম। পাঁচ মিনিট আগেই শুরু হয়ে গেল, তাই না? জুবাইর হোসেন, মীর আমরান, দেখ 10:45, বাট কখনো কখনো আগেও আসা যায়, তাই না? তো কথা হচ্ছে যে তোমাদের এই 2-4 মিনিট কথা বলতে বলতেই তো পার হয়ে যায়। ওয়ালাইকুম সালাম। যারা নতুন জয়েন করেছো তারা আগের ক্লাসগুলো না করে জয়েন করা উচিত না ক্লাসে, ঠিক আছে? যারা নতুন একবারে জয়েন করেছো তারা আগের ক্লাসগুলো করে এই ক্লাসগুলোতে জয়েন করা বেশি বেটার, যারা বিশেষ করে প্রথম জয়েন করেছো, ঠিক আছে? তো ইনশাল্লাহ কেমন আছেন আপনি ভাইয়া? ভাইয়া আজকে আমাদের এসএসসি 2000 উদ্দেশ্যে কিছু বলেন। নিশাত আহমেদ নেলাম, এসএসসি 2001 অর্থাৎ এসএসসি 23 তোমাদের উদ্দেশ্যে কিছুই বলার নাই। আগামীকালকে সকাল 10টায় তোমাদের অ্যাসাইনমেন্ট ক্লাস হবে তোমাদের 23-এর গ্রুপে। যারা এখনও 23-এর স্টুডেন্টরা ওই গ্রুপে জয়েন করনি, তোমাদেরকে আমি একটা পাসওয়ার্ড পাঠিয়েছি, ওই পাসওয়ার্ড ব্যবহার করে ওই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দাও, অ্যাপ্রুভাল হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে সকাল থেকে ক্লাস আছে। তো 3-4 মিনিট আমরা একটু গল্প করি, তাই না? তো বলো তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? ফারিয়া রহমান এনি ভাইয়া নাম পড়েন। নাম পড়লাম, ফারিয়া রহমান এনি, তোমার নাম পড়েছি, তুমি খুশি তো? তুমি তো অনেক সিরিয়াস স্টুডেন্ট। শ্রাবণী ইফাত জামিলা স্নেকধাকে ডাকছে, চলো এসছে। এম এ ময়েন আফিয়া আলবিদাকে ডাকছে। নীতি সরকার তাড়াতাড়ি চলে এসো। ভালো না ভাইয়া? হতাশ কেন শ্রাবণী? হতাশ কেন বাবা বলো আমাকে, হতাশার কারণগুলো বলো, যদি কাটাতে পারি আমি তাও ভালো। রহমান ইস্তাক উচ্ছ্বাস, আদনান ওয়াহিদ শতাব্দী ব্রহ্ম, ভূতের গল্প শোনান ভাইয়া। আমি ভূতের গল্প পারি না, ম্যাথের গল্প শুনলে শোনাতে পারি, অঙ্কের গল্প ছাড়া আমার কাছে কোনো গল্প নাই। ভালো না কেন? ভালো না ফারিয়া রহমান, আমি কি কোনো তোমাদেরকে কষ্ট দিয়েছি, কোনো দুঃখ দিয়েছি? মাইক্রোব্যাকটেরিয়াম। অনিন্দিতা মণিগ্রাম এই অনেকদিন পরে ক্লাসে ঢুকেছে। যাই হোক অনিন্দিতা, তুমি কোনো প্রকার চিন্তা করিও না, যেহেতু তোমার এই ডিফারেন্সিয়েশন ক্লাস আগেও করা আছে, আমি জানি তুমি অনেক ভালোভাবে পড়ালেখা করেছো, তোমার সমস্যা হবে না। কারণ জেনে কি লাভ ভাই? আজকে আনুমানিক কত সময় ক্লাস হবে একটু বললে ভালো হতো। মেডিসিন নেওয়া লাগবে খাওয়ার আগে, তাই সেভাবে ঠিক করতাম। এই 1 ঘন্টা ক্লাস হবে। সালেক বিন হোসাইন আলিফ, 1 ঘন্টা। ভাইজান আপনি কেমন আছেন? আমি তো অলওয়েজ ভালোই থাকি আলহামদুলিল্লাহ। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ক্লাস কিছুই করা হচ্ছে না, সব ক্লাস জমে যাচ্ছে। আসলে এটা তোমাদের জন্য একটা বাড়তি প্যারা হয়ে গেছে। তো আগামীকালকে তোমাদের 21-22 ব্যাচের যে অর্থাৎ কনিক চ্যাপ্টারের উপরে তোমাদের হচ্ছে আছে অ্যাসাইনমেন্টের ক্লাস হবে। যারা 21 ব্যাচ তারা কালকে ক্লাসে বুঝবে, কারণ কনিক তো তোমার হচ্ছে সেকেন্ড পেপারে কনিক হয়ে গেছিলো। 22 ব্যাচের এখনও যেহেতু কনিক হয়নি, সুতরাং তারা কিছু বুঝবে না। সুতরাং 21 ব্যাচের যারা তারা আগামীকালকে ক্লাসে উপস্থিত থাকবে, ঠিক আছে? 21 এইচএসসি 21 ব্যাচ আগামীকালকে উপস্থিত থাকবে। আমি লাস্ট ক্লাসে ডিফারেন্সিয়েশনের যে জিনিসগুলো করাইছি
সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের বেসিক সূত্রগুলো করাইছি, রাইট, এবং পাশাপাশি গুণন সূত্রটা আমি তোমাদেরকে শিখাইছিলাম, তারপরে তোমাদেরকে কাফফারা দেওয়া শিখাইছিলাম, রাইট। সেগুলো আজকে আরেকটু ডিটেল বলে বলে সামনের দিকে আগাবো, কারণ আমাদের প্রচুর জিনিসপত্র প্রয়োজন। বেসিক ডিফারেন্সিয়েশনের সূত্র আসলে মাত্র কয়েকটা। তো আমি তোমাদেরকে গতদিন লেখাইছিলাম ডিডিএক্স অফ সি। বলো তো এটা ইকুয়াল টু কত হবে, কে বলতে পারবে? তোমরাই বলো, ডিডিএক্স অফ সি ইকুয়াল টু কত, কে বলতে পারবে? অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো। ডিডিএক্স অফ সি ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, 2 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময়, কে বলতে পারবে? ডিডিএক্স অফ সি ইকুয়াল টু হোয়াট? ডিডিএক্স অফ সি ইকুয়াল টু হোয়াট? তাড়াতাড়ি বলো, কেউ বলছে না কেন? নাকি পারবে না? বলো বাবা, ডিডিএক্স অফ সি ইকুয়াল টু হোয়াট? তোমরা মনে হয় আমার কথা পরে শুনতে পাচ্ছ। ডিডিএক্স অফ সি ইকুয়াল টু হোয়াট? অমিয় ঘোষ, অনিন্দিতা মণিগ্রাম আগে অ্যান্সার দিয়ে দিয়েছে 0। এম এ ময়েন অ্যান্সার দিয়েছে 0। ভেরি গুড, খুবই সুন্দর, অত্যন্ত খুশি হইলাম। ইফফাত জামিলা স্নিগ্ধা 5টা 0। বৈশাখী রয় 0। তিলোত্তমা পাল, তিলোত্তমা পাল রাজশাহীতে আসলে দেখা করে গেল না, খুব কষ্ট পাইলাম। শাহজালাল হিমেল 0। তাসমিন ইবনাত বিভা 0। আচ্ছা, সুন্দর, কিন্তু খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে ডিডিএক্স অফ সি ইকুয়াল টু 0, এটা তোমার 50% অ্যান্সার হয়েছে। তোমাকে যদি ভাইবা বোর্ডে কখনো জিজ্ঞেস করা হয়, আমি উজ্জ্বল যদি তোমার ভাইবা বোর্ডে কখনো থাকি, সর্বপ্রথম তোমাদেরকে আমি ধরব ডিডিএক্স অফ সি ইকুয়াল টু হোয়াট? তোমার উত্তর হবে স্যার সি কি এক্স এর ফাংশন নাকি এক্স এর ফাংশন না। যদি সি এক্স এর ফাংশন না হয় তাহলে এর ডিফারেন্সিয়েশন 0। এক্স এর ফাংশন যদি না হয় সেক্ষেত্রে এটা হচ্ছে 0। আর সি যদি এক্স এর ফাংশন হয় তাহলে বলতে হবে ডিডিএক্স অফ সি, ডিডিএক্স অফ সি ইকুয়াল টু সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন, এক্স এর যে ফাংশন দেওয়া থাকবে। ডিডিএক্স অফ সি মানে সি এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সি এক্স এর মানে সি যে ফাংশনটাকে নির্দেশ করে তার ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এখানে লিখে নেবা সি যদি এক্স এর ফাংশন হয় তাহলে এইটা ইকুয়াল টু হবে এফ ড্যাশ এক্স। ডিডিএক্স অফ সি 0 না সব সময়। ওকে ভাই, রাজশাহীতে আসছি, কালকে কি আপনার বাসায় যাব? চলে আসো ফারিয়া রহমান, এনি চলে আসো, অনেক দিন দেখি নাই। ওকে, তাহলে ডিডিএক্স অফ সি ইকুয়াল টু 0 হবে, এইটুকু আমরা বুঝলাম। এবারে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে গতদিন শিখাইছি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এইটাকে আমরা এখন থেকে বলবো ডিডিএক্স অফ চলক টু দি পাওয়ার ধ্রুবক। ডিডিএক্স অফ চলক টু দি পাওয়ার ধ্রুবক, চলক টু দি পাওয়ার ধ্রুবক। ওকে, সরি, ধ্রুবক বানানি ভুলে গেছি। তো এইটার অ্যান্সার ইকুয়াল টু হবে ধ্রুবক ইন্টু চলক টু দি পাওয়ার ধ্রুবক -1, চলক টু দি পাওয়ার ধ্রুবক -1, অর্থাৎ পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এখানে চলকটাকে নিচে ডি এর সাথে যেটা থাকবে সেটা চলক, এটাকে আমরা চলক বলছি, এটাকে চলক বলছি। ডিডিএক্স যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সেটা হচ্ছে চলক। চলকের উপরে যদি কোনো ধ্রুবক থাকে, রাইট, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এক্স এর উপরে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়, এক্স এর উপরে পাওয়ার ধ্রুবক থাকা যাবে, তার ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো। ওকে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, যদি আমি বলি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওকে, যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয় তার মানে এটাকে আমরা নোটেশন দিয়ে প্রকাশ করি ডিডিএক্স থাকে, সেক্ষেত্রে
এক্স এর উপরে পাওয়ার এন থাকাটা আদর্শ, ওকে, এ টু দি পাওয়ার এক্স থাকাটা আদর্শ, এটার ডিফারেন্সিয়েশন আমরা জানি। লন এর পরে এক্স থাকাটা আদর্শ, ই এর পরে এক্স থাকাটা আদর্শ, লগের পরে এক্স টু দি বেস এ থাকাটা আদর্শ, ওকে। তাহলে দেখো এখানে এক্স আছে, এক্স এর উপরে পাওয়ার ধ্রুবক থাকা যাবে, ধ্রুবক টু দি পাওয়ার এক্স থাকা যাবে, এগুলো ডিফারেন্সিয়েশন সূত্র আমি লিখে দিয়েছি। লনের পরে এক্স থাকা যাবে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়, এগুলো সঠিক জিনিস। ই এর উপরে পাওয়ার এক্স থাকা যাবে, লগের পরে এক্স থাকা যাবে, সাইনের পরে এক্স থাকা যাবে, কজের পরে এক্স থাকা যাবে, টেনের পরে এক্স থাকা যাবে, ওকে। তারপরে কটের পরে এক্স থাকা যাবে, তারপরে সেকের পরে এক্স থাকা যাবে, কোসেকের পরে এক্স থাকা যাবে, এগুলো হচ্ছে আদর্শ। অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করতে হয় এই জিনিসগুলো আদর্শ, রাইট। অর্থাৎ যদি কখনো কোনো অঙ্কে এরকমটা হয় যে তুমি চিন্তা করবা এইভাবে যে আমার পাওয়ার ধ্রুবক থাকবে কার উপরে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সেটার উপরে। পাওয়ার ধ্রুবক থাকবে কার উপরে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তার উপরে। যদি না থাকে তাহলে মনে করতে হবে সেটা ভুল এক্স, সেটা মনে করতে হবে তোমাকে ভুল এক্স। ক্লিয়ার? গতদিন আমি তোমাদেরকে কাফফারা দেওয়াটা বুঝাইছি, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরও কিছু কথা বলে নিই, তারপরে সামনের দিকে আগাই। মনে রাখবা ডিডিএক্স অফ যদি কোনো একটা ধ্রুব সংখ্যা কে হয় ইন্টু এফ অফ এক্স হয়, রাইট। আমরা জানি ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিমিট। লিমিট হচ্ছে সবসময় এক্স এর ফাংশনের উপরে মানে কাজ করে। দিস ইকাল টু কে ইন্টু ডিডিএক্স অফ এফ অফ এক্স লেখা যাবে, ওকে। যদি ধ্রুবক গুণ আকারে থাকে, যদি কোনো এক্স এর ফাংশনের সাথে ধ্রুবক গুণ আকারে থাকে তাহলে সেই ধ্রুবকটাকে বের করে নিয়ে আসে শুধু ফাংশনটার ডিফারেন্সিয়েশন করা যাবে। কি ক্লিয়ার? এগুলো আস্তে আস্তে আমি ক্লিয়ার করতেছি, কেন করতেছি তোমাদের কাজে লাগবে আসলে, ওকে। তাহলে আমি যদি বলি ডিএক্স অফ 5x টু দি পাওয়ার 7 এর ডিফারেন্সিয়েশন করতে গেলে কি করবা তুমি? এর ডিফারেন্সিয়েশন করতে গেলে 5টা তো ধ্রুবক, এর উপরে কোনো প্রভাব এর থাকবে না, শুধু আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে x টু দি পাওয়ার 7 এর, x টু দি পাওয়ার 7 এর। সো দিস ইকুয়াল টু 5 ইন্টু, এখন বলো গতদিন তোমাদেরকে শিখাইছি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, x এর উপরে পাওয়ার n আছে, তাহলে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, এটাই অ্যান্সার। আমি কি বুঝাইতে পারলাম বাবা? এগুলো খুবই সিম্পল বিষয়, অনেক আগের বিষয় এগুলো আমি খুব তাড়াতাড়ি পার করে দিচ্ছি, ঠিক আছে। এখন আসো ভাইজান, কিছু জিনিসপত্র সবার জন্য এটা কার্যকর ভূমিকা পালন করবে। যারা কখনো ডিফারেন্সিয়েশন শিখেনি তারাও শিখুক এখন, ঠিক আছে। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি এইটা ই টু দি পাওয়ার এক্স না থেকে যদি এমনটা থাকে ই টু দি পাওয়ার ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, ওকে, এম একটা ধ্রুব সংখ্যা, তাহলে এইটা করার সময় তোমরা চিন্তা করবা এইভাবে, আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, নিজের মধ্যে প্রশ্ন তৈরি করবা, নিজের উপরে প্রশ্ন তৈরি করবা, নিজেকে প্রশ্ন করবা যে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এবং উজ্জ্বল ভাইয়া শেখাইছিল ই এর পাওয়ারে এক্স থাকলে সেটা স্বাভাবিক, ই এর পাওয়ার এক্স থাকলে সেটা স্বাভাবিক, ই এর পাওয়ার যদি এক্স না থেকে এম এক্স থাকে তাহলে এম এক্স মানে হচ্ছে এটা পুরাটাকে এক্স চিন্তা করতে হবে, তাহলে এটা তোমার কাছে ভুল এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার ভুল এক্স। যাকে এক্স বললা, কাকে এক্স বললা তুমি? জ্বলন্ত এম এক্স কে এক্স বললা, সুতরাং এম এক্স এর কাফফারা দিতে হবে। কাফফারা দেওয়া মানে পুনরায় ডিফারেন্সিয়েশন করা, এবং মূল নিয়মে অন্তরক সহগ কিন্তু তোমাদেরকে বের করতে বলেছিলাম বাড়ির কাজ, তোমার বাড়ির কাজ কিন্তু খুব বেশি করতেছ না অ্যাসাইনমেন্টের ঠেলায়, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি এটা বুঝতে পারছো? ই টু দি পাওয়ার কি থাকা উচিত? এক্স থাকা উচিত, এক্স না থেকে
এখানে mx আছে, mxটাকে তুমি x বলছো, তার মানে এটা ভুল x, অর্থাৎ তুমি রোজা করতে গিয়ে একটা রোজা ভুল করেছো, সেটাকে কাফফারা দিতে হবে। কাফফারা দেওয়াটা কি? রোজার বদলে রোজা করে দেওয়া। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কাফফারা দেওয়া মানে ওইটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করা। তাহলে mx এর পুনরায় ডিফারেন্সিয়েশন করছি। দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। একটু আগে আমি তোমাদেরকে বলেছি যদি x এর ফাংশনের সাথে কোনো ধ্রুবক থাকে, ধ্রুবকটা বের করে নিয়ে আসো, ইনটু x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হয় 1, কারণ এখানে দেখো ddx অফ x এর পাওয়ার আছে 1, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, 1 - 1 মানে 0, x টু দি পাওয়ার 0 মানে 1, সো দিস ইকুয়াল টু m ইনটু e টু দি পাওয়ার mx। অর্থাৎ তোমাকে অঙ্ক করতে গিয়ে এই সূত্রটাকে সরাসরি ব্যবহার করতে হবে। ddx অফ mx ইকুয়াল টু m ইনটু e টু দি পাওয়ার mx, m ইনটু e টু দি পাওয়ার mx, m ইনটু e টু দি পাওয়ার mx। অনুরূপভাবে এখন আমি বেশ কয়েকটা জিনিসপত্র লিখব, এগুলো তোমরা মনে রাখবা, কারণ এগুলো তোমাদের প্রচুর কাজে লাগবে বাবা। হ্যাঁ, প্রচুর প্রচুর কাজে লাগবে। তোমরা জানো ddx অফ sin x এইটা ইকুয়াল টু cos x, এটা কিন্তু জানো তোমরা, ইতিমধ্যে তোমরা এটা শিখেছ, রাইট? এবং এটা মূল নিয়মে তোমরা প্রমাণ শিখেছ। এবং এর সাথে সাথে এটার অনুরূপ জিনিসটা মনে রাখবা যে এইটাও কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে অনেক সময়, তখন আর কাফফারা দেব না। ddx অফ sin mx, এটার অ্যান্সার এভাবে লিখবা, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে এটা হবে cos mx, cos mx। ওকে, sin এর পরে x থাকা উচিত ছিল, কিন্তু আছে কত? mx আছে, mxটা তোমার কাছে x, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন cos x। কাকে x বলেছো? mx কে। mx এর কাফফারা কি? m। কেন? x এর ডিফারেন্সিয়েশন 1। এইভাবে নিজেকে প্রশ্ন করবা আর উত্তর বের করে নেবা। তাহলে এখানে হবে m ইনটু cos mx। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আরো আসো, ddx অফ cos x এইটাই কালটা তোমরা শিখেছো মাইনাস sin x, রাইট? তাহলে আমি যদি এখন বলি ddx অফ cos mx এটা ইকুয়াল টু কত হবে? অ্যান্সার আগের মতোই হবে মাইনাস sin mx, মাইনাস sin mx। দেখো cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, cos mx এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin mx। কাকে ভুল বলেছো? mx কে ভুল বলেছো। যাকে ভুল বলেছো তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হয়, mx এর ডিফারেন্সিয়েশন আসে m। কি ক্লিয়ার? তাহলে এইরকম ভাবে 6টা ত্রিকোণমিতিক ফাংশনেরই mx গুলো তোমাকে মনে রাখতে হবে। ddx অফ tan x এটা তোমাদেরকে শিখিয়েছি, এটা ইকুয়াল টু sec স্কয়ার x। তাহলে এখন যদি আমি তোমাদেরকে বলি ddx অফ tan mx এটা ইকুয়াল টু কত? এটার অ্যান্সার হবে sec স্কয়ার mx, sec স্কয়ার mx, এর সাথে শুধু গুণ হবে ওই ধ্রুবকটা m। কি ক্লিয়ার? এগুলো কিন্তু সূত্র হিসেবে ব্যবহার করতে পারবা বাবা, ঠিক আছে? তারপরে তোমরা এই সূত্রটাও জানো, ddx অফ cot x, ddx অফ cot x মানে মাইনাস cosec স্কয়ার x, মাইনাস cosec স্কয়ার x। তাহলে ddx অফ cot mx, ddx অফ cot mx এটার অ্যান্সার কি হবে? এটাও হবে মাইনাস m ইনটু cosec স্কয়ার mx, cosec স্কয়ার mx। তাহলে এরকম ভাবে 6টা ত্রিকোণমিতিক ফাংশনেরই mx গুলো তোমাকে মূল নিয়ম শিখতে হবে এবং সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে ddx অফ sec x এর ডিফারেন্সিয়েশন কি শিখাইছি? এর ডিফারেন্সিয়েশন ছিল sec x ইনটু tan x। তাহলে ddx অফ sec mx এটার ডিফারেন্সিয়েশন কি হবে? এই আগের দুটোই হবে sec tan mx mx, অর্থাৎ দিস ইকুয়াল টু sec mx tan mx। এর সাথে কি হবে? কাফফারা দিলে m, অর্থাৎ এটাকে x বিবেচনা করে sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x। কাকে x বলেছে? mx, mx এর কাফফারা m। অনুরূপভাবে ddx অফ cosec mx, cosec mx, সরি cosec x লেখো আগে, cosec x, cosec x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস cosec x cot x। তাহলে ddx অফ cosec mx এর ডিফারেন্সিয়েশন কি হবে? কে বলতে পারবে? cosec mx
এটা ইকুয়াল টু হবে মাইনাস এম কোসেক এম এক্স কট এম এক্স। কি ক্লিয়ার? এটুকু তোলা হয়েছে কিনা বলো? এই জিনিসগুলো আমার লাগবে বলে আমি পুনরায় তোমাদেরকে মনে করিয়ে দিলাম। কি ভাইজান ক্লিয়ার? ভেরি গুড। আরে আল্লাহ, বোর্ড তো হেভি সুন্দর লাগছে গো দেখতে, এক্সিলেন্ট লাগতেছে, এক্সিলেন্ট লাগতেছে। কিন্তু দেখো বোর্ডটা দেখতে অনেক সুন্দর লাগছে না? ভেরি গুড, ভেরি গুড, তোমরা ভালোই পারো। আসো, ভেরি গুড। এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো। আমি যদি তোমাদেরকে বলি যে ডিডিএক্স অফ গতদিন তোমাদেরকে শিখাইছি এটা, ডিডিএক্স অফ লন এক্স মানে কি? দিস ইকুয়াল টু 1/x। তাহলে লনের পরে এক্স থাকাটা স্বাভাবিক, লনের পরে এক্স থাকাটা স্বাভাবিক। এক্স না থেকে অন্য যে কোনো এক্স এর ফাংশন থাকলে সেটা অস্বাভাবিক, সেটা অস্বাভাবিক। এখন যদি আমি তোমাদেরকে বলি ডিডিএক্স অফ এফ অফ লন এফ অফ এক্স আছে, রাইট? এখানে এক্স এর একটা ফাংশন আছে, ওকে? তাহলে তোমরা কি শিখেছো? লনের পরে কি থাকা উচিত? এক্স থাকা উচিত। লনের পরে যেটা থাকবে তুমি সেটাকে এক্স বিবেচনা করে নেবা। দিস ইজ লন এক্স। লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x। কাকে এক্স বলেছো বাবা? এফ অফ এক্স কে। সুতরাং এফ অফ এক্স এর কাফফারা দিতে হবে, অর্থাৎ পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা আমরা গতদিন কিন্তু শিখেছি যে লন এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন 1/f অফ এক্স, আর এফ অফ এক্স কে এক্স ভুল বলার কারণে সেটার আবার কাফফারা দিয়েছি। সো দিস ইকুয়াল টু 1/f অফ এক্স ইনটু এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশনকে আমরা এ প্রাইম এক্স দিয়ে প্রকাশ করি, অর্থাৎ লন এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন এইটা। এখন যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এরকম আসে ডিডিএক্স অফ লন সাইন টু দি পাওয়ার 5x, এই অঙ্কটা তোমাদেরকে করতে হবে, রাইট? এটা এমনিতে পারা যায়, 5 পাওয়ারটা সামনে নিয়ে আসেও করা যায়। আমি একটু কাফফারা দিয়ে করাই, রাইট? সর্বপ্রথম চিন্তা তোমাদের এরকম যে লনের পরে কি থাকা উচিত? লনের পরে এক্স থাকা উচিত, রাইট? দেখো আমি আর একটু তোমাদেরকে পেঁচিয়ে দিই অঙ্কটাকে, ঠিক আছে? দেখো বাবা, এই পুরাটার উপরে 7 দিয়ে দিলাম। এইবার কিন্তু একটু সমস্যা আছে। সর্বপ্রথম কথা হচ্ছে দেখবা পুরাটার কোনো গোটা ফাংশনের উপরে একটা ধ্রুবক পাওয়ার আছে কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পুরা ফাংশনটার উপরে একটা ধ্রুবক পাওয়ার আছে 7। এইবারে তোমরা বলো আদর্শ ডিফারেন্সিয়েশনের সূত্রে কার উপরে ধ্রুবক থাকে? এক্স এর উপরে ধ্রুবক থাকে, এক্স এর উপরে ধ্রুবক থাকে। তাছাড়া ডিফারেন্সিয়েশনের কোন সূত্রে তুমি ধ্রুবক পাওয়ার দেখতে পাবা না। এক্স এর উপরে পাওয়ার ধ্রুবক থাকে, তাহলে মনে করতে হবে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা দেখতে পাচ্ছ গোটাটাই ভুল এক্স। তাহলে এই গোটাটা ভুল এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 7 এর ডিফারেন্সিয়েশন হবে, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, sin টু দি পাওয়ার 5x একটা পাওয়ার কমে যাবে, অর্থাৎ এখানে 6 হবে। দেখো x টু দি পাওয়ার 7 আছে, তোমাকে চিন্তা করতে হবে x টু দি পাওয়ার 7 আছে। x টু দি পাওয়ার 7 এর ডিফারেন্সিয়েশন কি? পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, কমে দিয়েছি। কাকে x চিন্তা করে এই কাজ করেছো? তুমি কিন্তু এই জিনিসটাকে x চিন্তা করেছো পুরাটাকে। তাহলে এই জিনিসটা কি আসলে x না, এটাকে ভুল বলেছো। তাহলে যাকে ভুল বলেছো তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করো, ddx অফ ln sin টু দি পাওয়ার 5x। এবারে তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, ওরে মন কথা শোন, যাবি চলো বৃন্দাবন। আমরা এই অংশটুকু তো খুব ভালোভাবে লিখতে পারি, ln sin টু দি পাওয়ার 5x এই পুরাটার উপরে 6 ইনটু
এবারে এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করার জন্য আসো, আর তো পাওয়ারে কিছু দেখতে পাচ্ছি না। লনের পরে আমরা x থাকলে সেটা ডিফারেন্সিয়েশনের সূত্র জানি, কিন্তু এখানে লনের পরে কি আছে ভাইজান তোমরাই বলো তো? লনের পরে এখানে x থাকা উচিত ছিল, তাহলে এইটুকু এবার তোমার কাছে ভুল x, তাহলে লন ভুল x, লন ভুল x এর ডিফারেন্সিয়েশন 1 বাই ভুল x অর্থাৎ sin টু দি পাওয়ার 5x। কাকে ভুল বললা তুমি? sin টু দি পাওয়ার 5x কে ভুল বলেছো, কারণ লনের পরে x থাকা উচিত ছিল। যাকে ভুল বলেছো তাকে কাফারা দিয়ে দাও আবারও, ddx অফ sin টু দি পাওয়ার 5x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু 7 ln sin টু দি পাওয়ার 5x, এটার উপরে পাওয়ার 6 ডিভাইডেড বাই আছে sin টু দি পাওয়ার 5x। এবার আসো, এবার তোমার মনকে আবার জিজ্ঞাসা করো যে sin x টু দি পাওয়ার 5 আছে, এইটা আমরা কখনো আদর্শ সূত্রে শিখিনি। আমাদের আদর্শ, আমরা সেই আদর্শে মানুষ হয়েছি। ধ্রুবক পাওয়ার থাকবে x এর উপরে, ধ্রুবক পাওয়ার থাকবে x এর উপরে, sin x এর উপরে পাওয়ার না। তাহলে sin x কে আমাকে ভুল x ধরতে হবে। তাহলে sin x কে যদি ভুল x ধরি, তার পাওয়ার আছে 5, এর ডিফারেন্সিয়েশন হবে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। কাকে x বিবেচনা করে এই কাজ করেছো? sin x কে। সুতরাং sin x এর কাফারা দিতে হবে ddx অফ sin x। ওয়াও, দেখো কাফারার উপরে কাফারা, মানে রোজা ভুল যাতেই আছে। সো দিস ইকুয়াল টু 7 ইন্টু 5 মানে 35, একবারে লিখলাম 5 7 35 ln sin টু দি পাওয়ার 5x, এই পুরাটার উপরে 6 ডিভাইডেড বাই এই sin টু দি পাওয়ার 5x আর sin টু দি পাওয়ার 4x কাটা গিয়ে হবে sin x ইনটু, এইবারে দেখো আদর্শ সূত্র sin x এর ডিফারেন্সিয়েশন। sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। অঙ্ক শেষ। cos x বাই sin x মানে cot x লিখতে পারো। বলো বাবা, এই অঙ্ক যদি বুঝতে পারো, কাফারা দেওয়ার অনেক অঙ্ক হয়ে গেছে আমাদের। বলো বলো এটুকু কি ক্লিয়ার? বোর্ডটা দেখতে খুব সুন্দর লাগছে তো, মিশকাতুল জান্নাত, অনেক ইজি ভাইয়া। হ্যাঁ আসলে ইজি জিনিসই করাচ্ছি, ইজি থেকে আস্তে আস্তে আমরা বিজি জিনিসে চলে যাব। আরো ইজি ভাবে হতো, আমি আসলে ভাঙ্গে ভাঙ্গে করাইছি, এটা তো এক লাইনে অ্যান্সার করা যেত, তাই না? আমি কি তোমাদেরকে এক লাইনে অ্যান্সার করা শিখাইনি আগে? যারা 21 22 ব্যাচ আছো, কি ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এটাও আমাদের হয়ে গেল। তাহলে আমরা কিভাবে ওকে কিভাবে আমরা কাফারা দিচ্ছি সেই জিনিসটা তোমরা দেখলা, তাই না? এবার আসো, আজকে কিন্তু অনেকগুলো বাড়ির কাজ হবে আর কি, মেলা বাড়ির কাজ দেব আজকে, অনেকগুলো বাড়ির কাজ দেব কিন্তু, কারণ আজকে ক্লাসে মেলা কিছু জিনিসপত্র, যেমন কাফারা দেওয়ার বিষয়টা, এইটা তোমরা ক্লিয়ার হইলা যে কখন কোনটাকে এক্স ধরতে হচ্ছে, রাইট? এই জিনিসটা শুধু যদি মনের ভিতরে ঢুকাইতে পারো, কোনোদিন ডিফারেন্সিয়েশন ভুল হবে না। অঙ্কের অ্যান্সার হবে, বইয়ের অ্যান্সারের সাথে মিলতে হবে না। বইয়ের অ্যান্সারে ত্রিকোণমিতির অনেক হিসাব করে উলটপালট অ্যান্সার করা আছে, বাট আলটিমেটলি ভাবে তোমার অ্যান্সারটাই সঠিক, যদি কোনো জায়গায় ডিফারেন্সিয়েশন ভুল না করো তুমি, এটা মাথায় রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, আমরা তোমাদেরকে গতদিন শিখাইছি ddx অফ ইউ ভি, ইউ এবং ভি উভয়ে যদি এক্স এর ফাংশন হয়, উভয়ে যদি এক্স এর ফাংশন হয়, রাইট? আমি তোমাদেরকে শিখাইছিলাম এটা, যে এখানে যতটা ফাংশন আছে প্রত্যেকটা ফাংশনের একবার করে ডিফারেন্সিয়েশন লিখতে হয়। ddx অফ ইউ, তারপরে ddx অফ ভিউ, প্রত্যেকটা ফাংশনের একবার করে ডিফারেন্সিয়েশন লিখবো, রাইট? এবং প্লাস করে লিখতে হয়। যখন আমি ইউ এর ডিফারেন্সিয়েশন করব তখন অন্যান্যগুলো স্থির থাকবে, যখন ভি এর ডিফারেন্সিয়েশন করব অন্যান্যগুলো স্থির থাকবে। এটা আমি তোমাদেরকে লাস্ট দিনে শিখাইছি, রাইট? এবং এটার বেসিক জিনিস শিখাইছিলাম তোমাদেরকে, মনে আছে কিনা আমি জানি না। এবার আসো, আমরা আজকে শিখব যদি দুটা ফাংশন ddx অফ ইউ বাই ভিউ থাকে, অর্থাৎ দুটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, তাহলে এর ডিফারেন্সিয়েশন হবে এরকম,
ভি স্থির রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এই জিনিসটা আমরা শিখব যে দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, ডিফারেন্সিয়েশন পুরা চ্যাপ্টার শেষ করার জন্য বেসিক সূত্র আছে 12টা। 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন, এক্স টু দি পাওয়ার এন ধ্রুব ফাংশন, ই টু দি পাওয়ার এক্স ফাংশন, এ টু দি পাওয়ার এক্স ফাংশন, লন এক্স আর লগ এক্স টু দি বেস এ। এই 6টা 12টা ফাংশনের ডিফারেন্সিয়েশন ঠিক মতো মনে রাখবা। 6টা ইনভার্স সার্কুলার ফাংশনের ডিফারেন্সিয়েশন মনে রাখবা। আর এই যে গুণন সূত্র থাকলে কি হবে, ভাগ সূত্র থাকলে কি হবে এবং পাওয়ার সূত্র থাকলে কি হবে, এই তিনটা টোটাল এই 21টা কিভাবে হলো? 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন, 6টা ওই যে সি এক্স টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, লন এক্স আর লগ এক্স, এখানে 6টা, রাইট? তাহলে 6 6 12টা। 6টা ইনভার্স সার্কুলার ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেখানে এখন আসেনি, আসবো। তাহলে 18টার এই তিনটা জিনিস। এই যে তোমার 21টা, এই 21টা জিনিস দিয়ে গোটা ডিফারেন্সিয়েশন যদি না শেষ হয়, কান কাটে বাজারে বিক্রি করে দিব। ঠিক আছে? দেখো, তাহলে এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে এটা প্রমাণটা একটু করাই, কারণ 23-এর ছেলেমেয়েরা কিছু আছে। ধরি y ইকুয়াল টু ইউ বাই ভিউ, রাইট? আমরা যতক্ষণ পর্যন্ত ভাগের সূত্র জানি না ততক্ষণ পর্যন্ত আমাকে লনের সাহায্য এখানে নিতে হচ্ছে, রাইট? তাহলে উভয় পক্ষে যদি আমরা লন নিই, তাহলে লন y ইকুয়াল টু লন অফ ইউ বাই ভিউ, রাইট? সো দিস ইকুয়াল টু, আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, লগারিদমিকের ধর্ম এটা, লন ইউ মাইনাস লন ভিউ, রাইট? এবার উভয় পক্ষকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে লিখতে হয় dw আর টু এক্স, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। কি পাই দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, dw আর টু এক্স মানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিফারেন্সিয়েশন করা মানে কি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে ddx লেখা, রাইট? ddx অফ এটা হবে, ddx অফ এটা হবে, ddx অফ এটা হবে, রাইট? যদি তুমি dw আর টু এক্স লিখো, তাহলে ddx আর লেখার প্রয়োজন হয় না। যারা একবারে প্রাথমিক পর্যায়ে ডিফারেন্সিয়েশন শিখতেছো তারা ddx লিখো, সমস্যা নাই। তবে আমরা যারা শিখেছি এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, এটা বলেই দিয়েছি মুখ দিয়ে, সুতরাং ddx লেখার আর কোনো প্রয়োজন নাই, না লিখলেও হবে। শুধু মনে রাখবা ddx এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে লনের পরে একটা এক্স থাকা উচিত, কিন্তু এক্স না থেকে এখানে ওয়াই আছে। তাহলে লন ভুল এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই ভুল এক্স। কাকে ভুল বলেছো? ওয়াই কে ভুল বলেছো। তাহলে ওয়াই এর কাপফারা কার সাপেক্ষে? কাপফারা এক্স এর সাপেক্ষে কাপফারা। ক্লিয়ার কিনা বাবা বলো? আমি কিন্তু ddx নেইনি, যেহেতু আমরা একটু পরিপক্ক হয়েছি, পোক্ত হয়ে গেছি এতদিনে, তাই না? তোমরাই বলো যারা 23 ব্যাচ তারা বুঝতেছো কিনা বাবা বলো? দিস ইকুয়াল টু, এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা জানি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার সময় লনের পরে একটা এক্স থাকতে হয়, লনের পরে এখানে এক্স না থাকে, ইউ আছে, ইউ হচ্ছে একটা ভুল এক্স। তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স ইন্টু যাকে ভুল বলেছ তাকে কাপফারা দাও, মাইনাস লন ভি এর ডিফারেন্সিয়েশন 1 বাই ভি ddx অফ ভি। এগুলো কি বুঝতেছো রে বাবা তোমরা? ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো, আমি 3টা জিনিস প্রমাণ করার পরে আজকে আসল ক্লাস শুরু করব। তাহলে অতএব ddx অফ y ইকুয়াল টু, এই ওয়াইটা ভাগ আকারে আছে, ওই পাশে গুণ হবে, তাহলে y বাই ইউ ইন্টু ddx অফ ইউ মাইনাস y বাই ভিউ ইন্টু ddx অফ ইউ। না কত গো? ও এখানে তো ভি, তাই না? সরি, এখানে তো ভি। তাহলে 1 বাই ভি y বাই ভি ddx অফ ভি। এবার আসো, দিস ইকুয়াল টু কি করবা বলো? এখানে আমাদেরকে
কই গেল, কোথায় কি করলাম, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। এবারে আমরা এখানে যেটা করব y এর মান বসাবো। y এর মান কত, u বাই v। y এর মান কত, u বাই v। তাহলে u বাই v, আবার এখানে একটা u আছে, ইনটু ddx অফ u মাইনাস u বাই v, আগে থেকে একটা v ছিল, ইনটু ddx অফ v। সো দিস ইকুয়াল টু এই u আর এই u কাটে, তাহলে থাকে 1 বাই u ddx অফ u মাইনাস u বাই v স্কয়ার ইনটু ddx অফ v। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার এখানে কিন্তু v ছিল, u লিখতেছি কিন্তু আমি কি অক্ষর চিনি না নাকি, এটা কিন্তু v। সো দিস ইকুয়াল টু, লসাগু করব, লসাগু হচ্ছে v স্কয়ার, v স্কয়ার লসাগু করলে এই v আর এই v কাটতে একটা v থাকবে, তাহলে v ইনটু ddx অফ u, এটা তো একটা জিনিস, মাইনাস v স্কয়ার কাটা 1 ইনটু u মানে u ইনটু ddx অফ v। অতএব ddx অফ u বাই v ইকুয়াল টু এইটা। এটা মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখতে হবে। মনে রাখবে এভাবে যে হর স্থির লবের ডিফারেন্সিয়েশন ddx অফ লব মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন ddx অফ হর। ওকে, দুটা ফাংশন যদি ভাগফল আকারে থাকে ডিভাইডেড বাই হর স্কয়ার, এটা তোমরা তো জানো হর্স মানে ঘোড়া স্কয়ার, হর স্কয়ার। দুটা ফাংশন যদি ভাগফল আকারে থাকে তাহলে হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই হর স্কয়ার। কি ক্লিয়ার? আজকে আমি বেসিক জিনিসগুলো আগে শেখাবো, তারপরে হচ্ছে তোমাদেরকে আসল ক্লাসে নিয়ে চলে যাব। ক্লিয়ার? বাধ্য হয়ে আজ ফেসবুক লাইট চালানো লাগছে, কেন গো? ওকে, হয়েছে? তাহলে দুটা ফাংশন ভাগফল আকারে থাকলে আমরা এটা ইউজ করব, রাইট? তাহলে কাটফাড়ার বিষয়ে মাথায় রাখতে হবে, দেখতে হবে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে গুণন আছে কিনা, দেখতে হবে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে ভাগ আছে কিনা, তারপরে আরো কি দেখতে হবে। এবার আসুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেলা কিছু শেখার আছে, সব কিছু শেখার পরে আমরা আসল ক্লাস শুরু করব ডিফারেন্সিয়েশনের। ডিফারেন্সিয়েশনের আসল ক্লাস শুরু করতে মোটামুটি আজকে শুরু হতেও পারে নাও পারে, সামনের দিনে ইনশাল্লাহ ডিফারেন্সিয়েশনের আসল ক্লাস শুরু করব। দেখো এবার আমরা করব, যদি আমাদের এরকম হয় যে ddx অফ u টু দি পাওয়ার ভিউ, অর্থাৎ ফাংশনের u একটা x এর ফাংশন, v একটা x এর ফাংশন, ডিফারেন্সিয়েশন করতে গিয়ে তুমি কি কি প্রবলেম ফেস করতে পারো সেটা আমি আলোচনা করতেছি আগে। কিন্তু তুমি দুটা ফাংশন গুণ আকারে দেখতে পারো, তুমি দুটা ফাংশন ভাগ আকারে দেখতে পাবা, হয়তোবা তুমি দুটা ফাংশন দেখবে একটা ফাংশনের পাওয়ার আরেকটা ফাংশন হয়ে আছে, এরকম দেখতে পারো, রাইট? সব করা আগে তোমার মাথার ভিতরে নিয়ে নিচ্ছি, তারপর আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের ক্লাস তো আসল ক্লাস শুরু হয়নি এখন আসলে। তো দিস ইকুয়াল টু প্রমাণ করতে হবে u টু দি পাওয়ার v ইন্টু v বাই u ইন্টু ddx অফ u প্লাস ln u, ওকে, ইন্টু ddx অফ v। এইটা হচ্ছে তোমাদের u টু দি পাওয়ার v এর সূত্র, ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে। ওকে, তবে আমরা ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে এই সূত্র ব্যবহার করে অঙ্ক করব না, গুণন সূত্রটা আমরা ইউজ করতে পারবো, ভাগ সূত্রটা ইউজ করতে পারবো, বাট ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে ওইটা মূলভাবেই করতে হবে, এখন যেভাবে আমি করব আর কি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার, হ্যাঁ, তাহলে আমরা এটাকে y ধরে নিই। u এবং v কিন্তু দুটাই x এর ফাংশন, u এবং v দুটাই x এর ফাংশন, কিন্তু f অফ x এর ফাংশন আর একটা হবে g অফ x এর ফাংশন, দুটো একই ফাংশন না। একটা যদি f অফ x এর ফাংশন হয় তাহলে আরেকটা হবে g অফ x এর ফাংশন, u যদি x এর ফাংশন হয় v হবে g অফ x। তো যাই হোক,
তাহলে আমরা প্রথমত ধরি y ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার ভিউ, ইউ টু দি পাওয়ার ভিউ, রাইট। এইবারে দেখো মজার কাহিনী আসবে। ফাংশনের পাওয়ার ফাংশন, এই ধরনের কোনো সূত্র আমাদের আদর্শ সূত্রে ছিল না। সুতরাং আমরা গুণন সূত্র পারি, আমরা ভাগ সূত্র পারি, কাপ ফাড়া দিতে পারি, এটা শেখার আগ পর্যন্ত, তাই না? তাহলে আমরা যদি এরকম কোনো সমস্যায় পড়ো, অভাবে পড়লে মানুষ লন নেয়, এই জন্য উভয় পক্ষে লন নাও। তাহলে লন ওয়াই ইকুয়াল টু লন ইউ টু দি পাওয়ার ভিউ, রাইট। আমরা জানি পাওয়ারটা সামনে চলে আসে, দিস ইকুয়াল টু ভি ইন্টু লন ইউ। ওয়াও, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার তোমরা দেখো, আমি কিছু বলবো না, এটা ঠিক আছে কিনা লেখা, পাওয়ারটা সামনে আসে লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে। এখন আমরা কি করব, উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে অতএব ddx অফ dw/2x লিখলেও হতো ddx অফ ln y দিস ইকুয়াল টু ddx অফ v ইনটু ln u। এটা হচ্ছে আমাদের কথা, রাইট। উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। আমি শিখেছি x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব, লনের পরে x থাকা উচিত, কিন্তু x না থেকে এখানে y আছে। তাহলে y কে আমাকে ধরতে হবে ভুল x, ভুল x এর ডিফারেন্সিয়েশন 1/x। কাকে ভুল বলেছি? y কে। তাহলে y এর কাফারা কত? ddx অফ y, দিস ইজ কাফারা। যাকে ভুল বলেছে তাকে পুনরায় x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, দিস ইকুয়াল টু। ওয়াও, এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, দুইটা ফাংশন গুণ আকারে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে শিখাইছি তুমি প্রত্যেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করবা। ভি একটা ফাংশন, লন ইউ একটা ফাংশন। ভি কে যদি স্থির রাখি তাহলে লন ইউ এর ডিফারেন্সিয়েশন তোমাকে এখানে লিখতে হবে, প্লাস যদি লন ইউ কে স্থির রাখো ভি এর ডিফারেন্সিয়েশন লিখতে হবে। দেখো একটু আগে শিখাইছি দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে একটাকে স্থির রেখে, মানে প্রত্যেকটা ফাংশনের একবার করে তুমি ডিফারেন্সিয়েশন করবা। প্রত্যেকটা ফাংশনের একবার করে ডিফারেন্সিয়েশন করা যখন শেষ, তোমার তখন অঙ্ক শেষ। যখন তুমি যে ফাংশনের ডিফারেন্সিয়েশন করবা সেটা বাদে বাকি ফাংশনগুলোকে স্থির রাখবা, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা আছে, এখনো শেষ হয়নি। তাহলে বা 1/y into ddx of y equal to v into, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরাই বলো, লন ইউ এর ডিফারেন্সিয়েশন, লনের পরে যেটা থাকে সেটাকে x বিবেচনা করতে হবে, কারণ x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি। লন x এর ডিফারেন্সিয়েশন 1/ভুল x, কাকে ভুল বললাম? ইউ কে ভুল বললাম। সুতরাং তোমাকে কাফারা দিতে হবে ddx of u করে, প্লাস লন ইউ into ddx of view, রাইট। থেকে গেল এটা। এবারে আসো ভাই, এরা আমার y তো গুণ করে দিতে হবে, এই পাশে y এই পাশে ভাগ আকারে আছে। অতএব ddx of y equal to y into v by u into ddx of u plus ln u into ddx of view। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উভয় পক্ষে y বসিয়ে দাও, y এর মান বসিয়ে দাও, ddx of u to the power view equal to u to the power view into v divided by u into ddx of u plus ln u into ddx of view। answer completed, answer। তাহলে ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে, ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে, তার ডিফারেন্সিয়েশন করার মূল মেথড এটা, যে আগে আমি উভয় পক্ষে লন নিয়ে সেগুলোকে সোজা করে নিব। গুণন সূত্র আমরা পারি, ভাগ সূত্র পারি, কাফারা দিতে পারি, রাইট। বলো ক্লিয়ার কিনা, বলো বাবা, ক্লিয়ার হয়েছে কি? এই সূত্রকে এম এ ময়ন বলছে এই ফর্মুলা কি অ্যাডমিশনে রিটেনে অ্যাপ্লাই করতে পারবো? না, রিটেনে কখনো অ্যাডমিশনে এটা অ্যাপ্লাই করতে যেও না। মার্ক দিবে 10-এর মধ্যে 1, আর আমার মতো টিচার যদি খাতা দেখে তোমার মার্ক দিবে 0।
আমি এটাতে মার্ক দিতে চাইবো না, ঠিক আছে, বাট এমসিকিউ এ তুমি ইউজ করতে পারো। তো এটার জন্য আমি তোমাদেরকে একটা গল্প শোনাই, যারা 21-22-এর আসো আমার কাছে ইতিমধ্যে পড়ে গেছো তারা তোমরা জানো যে হাড়ভাঙ্গা মেথড, ঠিক আছে। হাড়ভাঙ্গা মেথড মানে হচ্ছে এরকম একটা গল্প, এক দেশের এক রাজা ছিল, সেই রাজার 2টা ছেলে ছিল, রাইট। মনে করো নক্ষত্র আর আরস, ওকে, নক্ষত্র আর আরস 2 ভাই তারা। নক্ষত্র হচ্ছে বড় ভাই আর আরস হচ্ছে ছোট ভাই। নক্ষত্র কি বড় ভাই আর আরস হচ্ছে ছোট ভাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তাদের অভ্যাসটা এরকম যে সব সময় ছোট ভাই, তাহলে নক্ষত্র হচ্ছে বড় ভাই আর আরস আমার ছোট ছেলে অর্থাৎ ছোট ভাই, ওকে, ছোট ভাই, এরা সম্পর্কে এরকম বড় ভাই ছোট ভাই। তো নক্ষত্রের মাথার উপরে সব সময় আরস বসে থাকে। নক্ষত্র এক্স এর ফাংশন, আরসও এক্স এর ফাংশন, এটা তোমাকে বুঝাচ্ছি আর কি। তাহলে নক্ষত্রের মাথার উপরে সব সময় আরস অবস্থান করে। তো নক্ষত্র খুবই শান্তশিষ্ট, আরস একটু দুষ্ট আর কি। দুষ্ট মানে ওইরকম দুষ্ট না, মানে সে একটু বেশি মানে চালাক আর কি, ওকে। তো যাই হোক, নক্ষত্রের মাথার উপরে থাকে আরস, ওকে। তো একদিন করেছে কি, আরস খুবই দুষ্ট ছেলে, ও কি করেছে, মাথার উপর থেকে তার বড় ভাইয়ের অর্থাৎ নক্ষত্রের ঘাড়ের উপরে এসছে। তাহলে নক্ষত্রের ঘাড়টা কিভাবে দেখাবো আমি, ঘাড় মানে কাঁধের উপরে এসছে। এই কাঁধের উপরে আসা মানে এখানে একটা সোজা জায়গা, তাহলে এটা কিভাবে বুঝাবো, এভাবে বুঝাই। তাহলে নক্ষত্রের কাঁধের উপরে, এটা মানে কাঁধ, এই যে দেখো নক্ষত্রের কাঁধের উপরে সোজা জায়গাটা হচ্ছে কাঁধ, হ্যাঁ, এই কাঁধের উপরে আসলো আরস, ওকে। দেখো নক্ষত্র টু দি পাওয়ার আরস অর্থাৎ নক্ষত্রের মাথার উপরে থাকতো আরস, এই গল্পটাই মনে রাখবা, রাইট। একদিন আরস কি করেছে, আরস করেছে কি নক্ষত্রের কাঁধের উপরে এসছে, ঘাড়ের উপরে এসছে। ঘাড়ের উপরে আসার পরে ঘাড়ের হাড় ভাঙ্গে, কার ঘাড়ের উপরে এসেছিল, নক্ষত্রের ঘাড়ের উপরে এসেছিল। তাহলে নক্ষত্রের ঘাড়ের হাড় ভাঙ্গে, তোমরা জানো হাড় মানে কিন্তু বানান এইটা, আমি একটু ভুল করে লিখবো, এই হাড় বানান এইটা। নক্ষত্রের হাড় ভাঙ্গে মানে হাড় নির্ণয় করে, নক্ষত্রের হাড় নির্ণয় করা মানে ডিফারেন্সিয়েশন করা। তাহলে কার হাড় ভাঙলো, নক্ষত্রের। তাহলে নক্ষত্রের হাড় ভাঙ্গা মানে নক্ষত্রের ডিফারেন্সিয়েশন করা, এই যে দেখো। তাহলে কিভাবে মনে রাখবো এটা, নক্ষত্রের মাথার উপরে থাকতো আরস, একদিন মাথার উপর থেকে সে ঘাড়ের উপরে আসছে, ঘাড়ের উপরে এসে নক্ষত্রের ঘাড়ের হাড় ভাঙিয়ে দিয়েছে। নক্ষত্র শান্তশিষ্ট ছেলে, তারও তো রাগ হবে তাই না, তার কি রাগ নাই, অবশ্যই আছে। সে কি করলো, আব্বু একটা বিচার আছে, কি বিচার, আব্বু ছোট ভাইয়া না আমার মাথার উপর থেকে ঘাড়ে এসে আমার হাড় ভাঙিয়ে দিয়েছে। বলে ঠিক আছে বাবা, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, রাইট। এই যে ডাক্তারের কাছে নিয়ে যাবা, নক্ষত্র যে ডাক্তারের কাছে যাবে, এটা কি করে বুঝাবা যে ডাক্তারের কাছে নিয়ে গেছো। সাধারণত মেডিকেলগুলোতে ডাক্তারের রুমের আগে একটা সাদা পর্দা দেওয়া থাকে, সেই পর্দাতে একটা প্লাস চিহ্ন দেওয়া থাকে, সুতরাং তুমি এখানে একটা প্লাস চিহ্ন দাও। তার মানে নক্ষত্র এবার চলে গেল ডাক্তারের কাছে, প্লাস চিহ্ন দেওয়া মানে ডাক্তারের কাছে যাওয়া, রাইট। আচ্ছা, কে ডাক্তারের কাছে গেল, নক্ষত্র। নক্ষত্র যখন ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়ে সে ওষুধ টষুধ খেয়ে নড়ে চড়ে উঠলো। কিভাবে উঠলো, লড়ে চড়ে উঠলো। কে লড়ে চড়ে উঠলো বলতো, নক্ষত্র গেছে ডাক্তারের কাছে, ওষুধপত্র নিয়ে সে ওষুধ খেয়ে লড়ে চড়ে উঠেছে। কে লড়ে চড়ে উঠেছে, নক্ষত্র। এই লড়ে চড়ে উঠলো নক্ষত্র। লন এন মানে হচ্ছে নক্ষত্র, বড় ভাই যার হাড় ভাঙ্গেছিল, সেই তো ডাক্তারের কাছে গেছে, সেই তো ওষুধ খেয়ে লড়ে চড়ে উঠেছে, শক্তি করে নিয়েছে, শক্তিমান হয়ে গেছে, রাইট। এবারে বাড়িতে ফেরত আসলো, ওষুধ খেয়ে সে শক্তি অর্জন করে এবার প্রতিশোধের পালা। এবার ছোট ভাইকে আরস, ওর আবার হাড় ভাঙবে। এবারে নক্ষত্র লড়ে চড়ে উঠে আসলো, ডাক্তারের কাছ থেকে ওষুধপত্র খেয়ে লড়ে চড়ে এসে সে ছোট ভাইয়ের হাড় ভাঙতেছে, ছোট ভাইয়ের হাড় ভাঙতেছে, আরসের হাড় ভাঙলো। দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন অফ n টু দি পাওয়ার a,
n টু দি পাওয়ার a, যদি n এবং a x এর ফাংশন হয়, n এবং a x এর ফাংশন হয়। এই গল্পটা যদি একটু মনে রাখতে পারো তাহলে তোমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবা, এমসিকিউ অ্যান্সার করতে পারবা। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি কি তোমাদেরকে বুঝাতে পারলাম? বলো ক্লিয়ার কিনা? হয়েছে? আমি এখন এরকম কিছু করতে পারলাম না। কি ক্লিয়ার? হয়েছে? একটি মিষ্টি প্রতিশোধের গল্প, এটা কি তোমাদের মাথার ভিতরে ঢুকেছে? ক্লিয়ার? তাহলে ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে, আচ্ছা ভাইয়ের কথায় বড় বেটা ছোট বেটার ঘাড় ভাঙলো এবার, ঠিক আছে? ভাইয়ের ভাষায় হয়েছে? ক্লিয়ার তাই না? হয়েছে? তাহলে ক্লিয়ার তাই না? তাহলে ফাংশনে পাওয়ার ফাংশন থাকলে তাহলে আমরা একটা ছোট্ট করে একটা অঙ্ক করে নিই, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে বেজে যে থাকবে সে হচ্ছে বড় ভাই, এটা মাথায় রাখিও। বেজে যে থাকবে সেটা বড় ভাই, আর পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট ভাই। ছোট ভাই গল্পটা এরকম আর কি। তাহলে আমি যদি বলি তোমাদেরকে ddx অফ x টু দি পাওয়ার sin x আছে, এটার ডিফারেন্সিয়েশন তোমাকে করতে হবে, রাইট? এমসিকিউ করতে পারবা এই মেথডটা অ্যাপ্লাই করে। অবশ্যই তোমরা রিটেনে করবা না, ডোন্ট ট্রাই এট এ রিটেন এক্সাম। ওকে, তাহলে দিস ইকুয়াল টু, তাহলে যেটা ছিল সেটা তো থাকবেই। কি ছিল? n টু দি পাওয়ার a, অর্থাৎ x টু দি পাওয়ার sin x, বড় ভাইয়ের মাথার উপরে ছোট ভাই। একদিন বড় ভাইয়ের ঘাড়ের উপরে আসলো ছোট ভাই, রাইট? ছোট ভাই ঘাড়ের উপরে এসে বড় ভাইয়ের হাড় ভাঙলো। তাহলে ddx অফ কার হাড় ভাঙবে? বড় ভাইয়ের, x এর। তারপরে কি করবে? বড় ভাই যাবে ডাক্তারের কাছে, বড় ভাইকে x, ডাক্তারের কাছে যায় কি করলো? ওষুধপত্র খেয়ে লড়ে চড়ে উঠলো। লড়ে চড়ে ওঠার পরে কি করবে? ছোট ভাইয়ের হাড় ভাঙবে। এখানে ছোট ভাইকে sin x, সুতরাং ddx অফ sin x। এক লাইনে লিখতে পারতাম, কিন্তু আমি এখানে একটু ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে লিখলাম বাবা, ঠিক আছে? দিস ইকুয়াল টু x টু দি পাওয়ার sin x ইন্টু sin x বাই x ইন্টু x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 লেখার দরকার নাই, প্লাস ln x ইন্টু sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। কি ক্লিয়ার বাবা? কি ক্লিয়ার? বলো কোনো সমস্যা আছে কিনা? কি ক্লিয়ার? ভেরি গুড। না শ্রাবণী, অ্যাডমিশনে ডেরিভেশন লাগবে না, এসএসসি তে লাগবে না। অ্যাডমিশনেও তোমাদেরকে লন নিয়ে করতে হবে। সুমাইয়া জান্নাত আগে অ্যান্সার করে দিয়েছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে তার ডিফারেন্সিয়েশনটা কি হবে সেটা আমরা ইতিমধ্যে শিখলাম, রাইট? এবারে আসো, এবারে যেটা করব, আগে আমি কিন্তু ডিফারেন্সিয়েশনের আসল ক্লাস এখনো শুরু করি নাই, রাইট? আমি আগে তোমাদেরকে বলতেছি 21টা সূত্র আগে মাথায় নিতে হবে, কাপফারার জিনিসটা মাথায় নিতে হবে, তাহলেই হবে। তার মধ্যে আমাদের ভাগসূত্র, গুণন সূত্র, পাওয়ার সূত্র, 3টা সূত্র হয়ে গেছে, 6টা ত্রিকোণমিতিক ফাংশন হয়ে গেছে, ওইদিকে তোমার 6টা হয়ে গেছে। এবার থাকলো ইনভার্স সার্কুলার ফাংশন, অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স ইত্যাদি 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 ইত্যাদি, এগুলোর ডিফারেন্সিয়েশন এখন আমাদেরকে শিখতে হবে, রাইট? এগুলো এখন আমাদেরকে শিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন তোমাদেরকে একটু বলা শেখাই এবং লেখানো শেখাই। ওকে, দেখো, হ্যাঁ, সাইন ইনভার্স এক্স, ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন, ICF, ইনভার্স সার্কুলার ফাংশন। সাইন ইনভার্স এক্স এটা কিন্তু 1/sin x না, এটা আগেই বলে নিই, এটা কিন্তু এটা না। সাইন ইনভার্স এক্স কখনোই কোনো অনুপাত না।
সাইন ইনভার্স এক্স একটা কোণ বোঝায়, সাইন ইনভার্স এক্স একটা কোণ বোঝায়। তো আমি তোমাদেরকে একটু এটা ক্লিয়ার করে দিই যে সাইন ইনভার্স এক্স এর পরিচয় ইহা একটি কোণ বোঝায়, ইহা একটি কোণ বোঝায় যার সাইন অনুপাত এক্স। এটা কিন্তু সংজ্ঞা, এটা কিন্তু প্রকাশভঙ্গি। সাইন ইনভার্স এক্স এটা একটা কোণ বোঝায়, ওকে, যার সাইন অনুপাত, যার সাইন অনুপাত এক্স, যার সাইন অনুপাত এক্স। এটা কি বুঝে নাও তোমরা, রাইট? সাইন ইনভার্স এক্স এটা কোনো অনুপাত নয়, সাইন ইনভার্স এক্সটা হচ্ছে একটা কোণ, ইনভার্স সার্কুলার ফাংশন, দিস ইজ কল্ড ফাংশন, রাইট? এবং এই ফাংশনটা একটা কোণ বোঝায়। সেই কোণটা কেমন কোণ? মনে করো 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণের সাইন অনুপাত কত? হাফ, রাইট? আর এটা হচ্ছে এমনই একটা কোণ যার সাইন অনুপাত হচ্ছে এক্স, এটা হচ্ছে ভাষা, রাইট? তাহলে এটা হচ্ছে বাঙালিরা বলে এইভাবে, ইংরেজরা বলবে এরকম, ইট ইজ অ্যান অ্যাঙ্গেল, ইট ইজ অ্যান অ্যাঙ্গেল whose sine ratio, whose sine ratio, whose sine ratio is x, whose whose sine ratio is x, এইভাবে বলে ইংরেজরা বলে এইভাবে, ঠিক আছে? যে it is an angle whose sine ratio is x, বাঙালিরা বলে এইটা, ইংরেজরা বলে এইটা। ম্যাথমেটিশিয়ানরা খুব কিপটা মানুষ, তারা খুব সংক্ষেপে বোঝায়। তারা বলে সাইন অফ সাইন ইনভার্স এক্স দিস ইকুয়াল টু এক্স। দেখো ইহা একটি কোণ, দেখো সাইনের পরে কি থাকে? কোণ। সুতরাং এই পুরাটা একটা কোণ, সাইনের পরে কোণ থাকে, আমরা জানি এই সাইন তো একটা অপারেটর, সাইনের পরে কে থাকে? সাধারণত সাইনের পরে থাকতে হবে কোণ। তাহলে এখানে এটা এমন একটা কোণ যার সাইন অনুপাত, যেমন আমি যদি বলি 30 ডিগ্রির সাইন অনুপাত, তোমাকে যদি বলি 30 ডিগ্রির সাইন অনুপাত, 30 ডিগ্রির সাইন অনুপাত, ঠিক আছে, 30 ডিগ্রির সাইন অনুপাত হাফ, এই জিনিসটাকে ম্যাথমেটিক্সের ভাষায় লিখবা এরকম ভাবে, সাইন অফ 30 ডিগ্রি এটা ইকুয়াল টু হাফ, রাইট? এটা লিখো না? সেম জিনিস, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। এটা কখনো আমাদেরকে অনেক স্যারেরা 9 10 শিখাইছে সাইন আর সাইন ইনভার্স কাটা গিয়ে হয় এক্স, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটা সাইন ইনভার্স এক্স কখনো কাটা যায় না, সাইন ইনভার্স কাটা যায় না রে ভাই, এটা সংজ্ঞা থেকে এসছে, এটা ভাষা থেকে এসছে, এটা সংস্কৃত ভাষা না, এটা ম্যাথমেটিক্সের ভাষা, যে সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। কে ক্লিয়ার বাবা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আবার জানি যে সাইন যে কোনো কোণ, মনে করো সাইন থিটা এটা ইকুয়াল টু মনে করো 3/5 আছে। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা বুঝি থিটা সমকোণী ত্রিভুজের, এমন একটা সমকোণী ত্রিভুজের কোণ বোঝায় যে সমকোণী ত্রিভুজের সাইন অনুপাত 3/5, অর্থাৎ ওই সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজ হবে 3/5। অর্থাৎ তুমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এটা যদি থিটা হয় তাহলে এই লম্ব হবে 3, অতিভুজ হবে 5। এই নোটেশন দ্বারা এটা বোঝায় কিনা বলো? তাহলে এটা দ্বারা তুমি বুঝাও এরকম ভাবে যে থিটা এমন একটা সমকোণী ত্রিভুজের কোণ বোঝায় যে কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত, লম্ব এবং অতিভুজের অনুপাত 3/5, লম্ব এবং অতিভুজের অনুপাত 3/5। এটা কিন্তু লম্ব বাই অতিভুজ না, লম্ব এবং অতিভুজের দৈর্ঘ্যের অনুপাত 3/5 ভাইজান, বারবার বলছি। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা দ্বারা বোঝায়। তাহলে এখানে কি পড়বা? এটার এখন অ্যাকচুয়াল ব্যাখ্যা, অ্যাকচুয়াল মানে অর্থ আর কি, কয়চুয়াল? অ্যাকচুয়াল অর্থ। দেখো এটা টি, তাই না? অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এরকম ভাবে লিখতে হয়, সাইন ইনভার্স এক্স সমকোণী ত্রিভুজের এমন একটি কোণ বোঝায় যার সাপেক্ষে, এভাবে লিখবা, সমকোণী
ত্রিভুজের আসল ক্লাস কিন্তু এখনো শুরু হয়নি ভাইজান। সমকোণী ত্রিভুজের এমন একটি কোণ, এমন একটি কোণ যার সাপেক্ষে যে কোণের সাপেক্ষে লম্ব ও অতিভুজের অনুপাত, লম্ব এবং অতিভুজের অনুপাত হবে এক্স। এই জিনিসটার, এই লাইনটার ভাষা হচ্ছে এটা, যে সাইন ইনভার্স এক্স সমকোণী ত্রিভুজের এমন একটা কোণ যার সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত এক্স। কি ক্লিয়ার? কি বোঝা গেছে বাবা? আমি কিন্তু আসল ক্লাসে কিন্তু এখনো ঢুকিনি। ওকে, হয়েছে? সাবরিনা শম্পা ঘুম ধরতেছে ভাইজান, জয়পুরহাটের ভাষা হয়েছে? সিরাজম মনিরা, এর খুবই ইম্পর্টেন্ট ক্লাস বাবা, এটা একটু লিখতে হবে কিন্তু, ঠিক আছে? এটা চোখেই দেখিনি, কাটাকাটি শিখবো কেমনে? অবশ্যই ছিল, তোমাদের শিখাইছে স্যার, এফ আর এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হয় এভাবে। নাদিয়া, নদী, আগের ক্লাসগুলি শেষ করতেছি, নদীতে ঝাঁপ দিও না, ঠিক আছে বাবা? তাহলে আমি যদি তোমাদেরকে এখন বলি যে এরকম একটা বিষয়, যে সাইন ইনভার্স এক্স এটা ইকুয়াল টু, তো সংজ্ঞানুসারে এক্স। আমি যদি এখন বলি এটা দিয়ে তোমরা একটা চিত্র আঁকো, এটা দিয়ে একটা চিত্র আঁকো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাই তোমরা নিশ্চয়ই এরকম ভাবে আঁকবা। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি আমাদের, এই কোণটা যদি সাইন ইনভার্স এক্স হয়, তাহলে এইটা দ্বারা তোমাকে বুঝতে হবে লম্ব এক্স অতিভুজ 1, লম্ব এক্স অতিভুজ 1, অর্থাৎ এই জিনিসটার অ্যাকচুয়াল চিত্র এইটা, রাইট? অ্যাকচুয়াল চিত্র এইটা। আমি কি বুঝাতে পারছি বাবা? বলো ক্লিয়ার কিনা? তাহলে সাইন ইনভার্স এক্স লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স ইকুয়াল টু মানে কি এক্স বাই 1, তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বলেছি আমি, সাইন অফ সাইন ইনভার্স এক্স। কি ক্লিয়ার? তাহলে এইটার, এই লাইনটার অ্যাকচুয়াল চিত্র হচ্ছে এইটা। আমি যদি তোমাকে বলি cos ইনভার্স এক্স, cos অফ cos ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, এটার চিত্রটা কি হবে? তুমি বলবা সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি cos ইনভার্স এক্স হয়, তাহলে আমাকে বুঝতে হবে cos থিটা, এটা মনে করো থিটা, তার মানে ভূমি বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সুতরাং cos অফ cos ইনভার্স এক্স ইকুয়াল টু হবে এইটা। অর্থাৎ ওই কোণটা cos ইনভার্স এক্সটাকে তুমি যে কোণ দিয়ে প্রকাশ করতেছো, সেই কোণের সাপেক্ষে যেন এক্সটা ভূমি বোঝায়। আমরা ভূমি কিভাবে বুঝি? কোণের সাথে থাকে ভূমি, কোণের সামনে থাকে অতিভুজ, কোণের ডাইরেক্ট সোজা যে বাহুটা সেটা অতিভুজ, আর কাছের বাহুটা হচ্ছে ভূমি। কি ক্লিয়ার এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যদি আমি তোমাদেরকে বলি, যদি তোমাদেরকে বলি যে tan অফ tan ইনভার্স এক্স, তো সংজ্ঞানুসারে এটাও তো এক্স, তার মানে কি এটা একটা কোণ, এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজের কোণ যার tan অনুপাত এক্স, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি কত আছে এক্স বাই 1। তার মানে তোমাকে বুঝতে হবে যে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি tan ইনভার্স এক্স হয়, তাহলে লম্ব বাই ভূমি, দিস ইজ দা চিত্র। এই চিত্রটা হচ্ছে এই লাইনের জন্য। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বাবা বলো একটু প্লিজ? হয়েছে? আপনার ডাক শুনে আমার ঘুম উড়ে গেল, আলহামদুলিল্লাহ। ভাগ্যিস পিথাগোরাস সাহেব সমকোণী ত্রিভুজের আইডিয়া দিছিলেন। হ্যাঁ তাই তো। কি হয়েছে ভাইজান? হয়েছে? নো মোর টেক্স।
বলো ক্লিয়ার কিনা? হর্ষস 22 থেকে বলছি। কি হলো? সালেক বিন হোসেন আলিফ ক্লিয়ার টু দি পাওয়ার -1, মানে এটা তো তাহলে কাটে গেল। আজ এখানে শেষ করেন ভাই না, আমি একটু একটা জিনিস শিখাই ভাই জান, তারপরে আমি শেষ করব। হ্যাঁ, তারপরে তো আসল ক্লাস শুরু করতে আমি বলেছি আরো একদিন সময় লাগবে আমার ডিফারেন্সিয়েশনের। হ্যাঁ, দেখো এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার তোমাদেরকে বললাম যে তাহলে তোমাদেরকে এইটুকু শেখাতে পারি, সাইন ইনভার্সের পরে সাধারণত লম্ব বাই অতিভুজ থাকবে। কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব বাই অতিভুজের অনুপাত থাকবে সাইন ইনভার্সের পরে, রাইট? তাহলে কজ ইনভার্সের পরে কি থাকবে? কজ ইনভার্সের পরে ভূমি বাই অতিভুজ থাকবে, ভূমি বাই অতিভুজ থাকবে। এটা হচ্ছে কজ ইনভার্সের পরে। যদি আমি বলি তাহলে ট্যান ইনভার্সের পরে কি থাকে? ট্যান ইনভার্সের পরে থাকবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলি যে দেখো মজার কাহিনী, দেখো কত সুন্দর একটা জিনিস। আমি যদি তোমাদেরকে বলি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, ওকে? আমি তোমাদেরকে দিলাম ইচ্ছা করেই এটা 90 ডিগ্রি, এটা মনে করো x, এটা মনে করো 1, রাইট? এটা যদি x হয়, এটা যদি 1 হয়, পিথাগোরাসকে একটা ফোন দাও। হ্যালো পিথাগোরাস, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই ওই যে আপনি একটা সূত্র দেখাইছিলেন না, যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুটা বাহু থাকলে তৃতীয় বাহু দেখানো যায়। আচ্ছা ঠিক আছে, কিভাবে? ও লম্বা আমি x লিখেছি, হ্যাঁ, অতিভুজ 1, হ্যাঁ ঠিক আছে ভাই। তাহলে ভূমি কত হবে? আরে পাগলা তুমি বোঝো না, অতিভুজের উপর স্কয়ার করো মাইনাস লম্বের উপর স্কয়ার করে রুট দাও। ঠিক আছে, রুট দিলাম, তাহলে √1 - x², এটা এরকম হবে আর কি। এই বাহু 1, এই বাহু x হলে এটা √1 - x², রাইট? এখন আমার প্রশ্ন, আমি এই কোণটাকে কি দিয়ে প্রকাশ করব? এই কোণটাকে কি দিয়ে প্রকাশ করব? কে বলতে পারবে? এই কোণটাকে আমি কি কি লিখতে পারি? এই কোণটাকে আমি কি কি লিখতে পারি? এটা কে কে বলতে পারবে বলো? এই কোণটাকে আমি 6টা ইনভার্স দিয়ে লিখতে পারবো ভাইজান, 6টা ইনভার্স দিয়ে লিখতে পারবো। বিশ্বাস করবে না? বিশ্বাস তোমাকে করতে হবে। বলো, আমি যদি সাইন ইনভার্স লিখি তখন তুমি দেখবা এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ কোণটা, লম্ব বাই অতিভুজ মানে x/1, এই কোণটা সাইন ইনভার্স x। আমি যদি বলি না, এই কোণটাকে আমি কজ ইনভার্স দিয়ে লিখবো, কজ ইনভার্স দিয়ে লিখলে কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে √1 - x², রাইট? তাহলে সাইন ইনভার্স x ইকুয়াল টু কজ ইনভার্স √1 - x²। আমি যদি বলি না, আমি এটা ট্যান ইনভার্স x দিয়ে লিখবো ভাইজান, ট্যান ইনভার্স দিয়ে লিখবো। ট্যান ইনভার্স লিখলে কি লিখতে হবে? ট্যান ইনভার্সের পরে লম্ব বাই ভূমি লিখতে হবে। লম্ব কত? x, ভূমি √1 - x², x ডিভাইডেড বাই √1 - x²। তুমি যদি লেখো না, আমি কোসেক ইনভার্স দিয়ে লিখতে চাই, কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, রাইট? দিস ইকুয়াল টু, তুমি সেক ইনভার্স লিখতে চাও, সেক ইনভার্স মানে অতিভুজ বাই ভূমি 1/√1 - x²। তুমি যদি লিখতে চাও আমি কট ইনভার্স লিখবো, কট ইনভার্স লিখতে হবে তাহলে ভূমি বাই লম্ব √1 - x² ডিভাইডেড বাই লম্ব x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সিলেন্ট জিনিস এগুলো, যে কোনো একটা ইনভার্স থেকে বাকি সব ইনভার্সে যাওয়া যায়। এগুলো কেন শিখতেছি জানো? এগুলো যে তোমাদের কি রকম মাখনের মতো কাজ করবে তোমরা জানো না, হয়েছে? 6টা ইনভার্স দিয়ে লেখা যায়, যেহেতু 3 বাহু পাওয়া গেছে তাই সবগুলো অনুপাত দিয়ে লেখা যাবে। হ্যাঁ, অনিন্দিতা মণিগ্রাম ঠিকই বলেছ। তাহলে 6টা ত্রিকোণমিতিক ইনভার্স দিয়ে লেখা সম্ভব। ক্লিয়ার? এইবারে আমার প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো যে
আমি তোমাদেরকে বললাম জাস্ট কিছুই বলবো না, কিচ্ছু বলবো না ভাইজান। ওকে, দেখো জাস্ট এই জিনিসটুকু লেখা শেখাবো তোমাদেরকে। আজকের লাস্ট টপিক এইটা, এটা x দেব, এটা 1 দেব। ওকে, আবার এটা x দিব, এটা 1 দিব। ওকে, আবার দেখো আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি। এবার তোমার এটা x দিব, এটা 1 দিব, লিখলাম আর কি শখ করে ভাইজান। ওকে, আমার প্রশ্ন আমি এই কোণটাকে সাইন দিয়ে লিখতে চাই, সাইন ইনভার্স। তোমরাই বলো ভাইজান, এই কোণটার নাম সাইন ইনভার্স দিয়ে লিখলে, আমি ভূমি না বের করেই করতেছি, সাইন ইনভার্স দিয়ে লিখলে, এই কোণটাকে সাইন ইনভার্স দিয়ে লিখলে তুমি এখানে কি লিখবা? সাইন ইনভার্সের পরে কে থাকবে? তোমাকে শুধু মাথায় খেয়াল রাখতে হবে এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে লম্ব কত? x, অতিভুজ কত? 1। তাহলে সাইন ইনভার্স x লিখবা। তাহলে এই কোণটা সাইন ইনভার্স x। এটা লেখা আমার ঠিক আছে কিনা বলো? লেখা ঠিক আছে? আছে। এবার আসো, আমি এখন এই কোণটাকে লিখতে চাই। এই কোণটাকে যদি লিখতে চাই তাহলে তোমরা বলে এটাকে যদি আমি cos ইনভার্স দিয়ে লিখি, আমরা জানি cos ইনভার্স দিয়ে লিখলে এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ লিখতে হবে। বলো ভাইজান, এই কোণের সাপেক্ষে ভূমি কোনটা? এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে x, অতিভুজ 1। তাহলে দিস ইজ cos ইনভার্স x। আমি কি বুঝাতে পারলাম? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোণটা যদি সাইন ইনভার্স x হয়, এটা লম্ব, এটা তখন অতিভুজ। এটা যখন cos ইনভার্স, এখানে এই কোণের সাপেক্ষে ভূমি x, অতিভুজ 1। cos ইনভার্স ভূমি বাই অতিভুজ আছে কিনা, আমার লেখা ঠিক আছে কিনা সেটা শুধু দেখো। সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, এই কোণের সাপেক্ষে লম্বকে x, অতিভুজকে 1। এই কোণের সাপেক্ষে আমি cos ইনভার্স লিখেছি, cos ইনভার্সের পরে কে থাকে? ভূমি বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে ভূমিকে x, অতিভুজকে 1। এটা লেখা ঠিক আছে কিনা বলো? এ বাবা লেখা ঠিক আছে কিনা বলো? তোমরা কি বুঝতেছো বাবা? হয়েছে? কি হলো ভাইজান? তো আমি বুঝলাম না তোমাদের কথা। এখানে কি লিখতেছে ভাইজান? কি হয়েছে? যত কমেন্ট হয় প্রশ্ন চোখে পড়ার সম্ভাবনা অনেকই কম। আরো বেশি সময় নিয়ে কমেন্ট পড়লেও অঙ্ক কম হতে পারে। ছেলেবেলা 1 ঘন্টা না হতেই ছুটি করে পোস্ট করার দরকার মনে হয় পরে। বুঝলাম না, কমেন্ট হয় প্রশ্ন চোখে তা করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছে কি ক্লিয়ার? এবার আসো বাবা, এখন আর কিন্তু শেষ হয়নি। এবার আসো, আমি এই জিনিসটাকে যদি tan ইনভার্স লিখি, তাহলে এটার সাপেক্ষে tan ইনভার্সের সাপেক্ষে, tan ইনভার্সের পরে লম্ব বাই ভূমি থাকবে। এই কোণের সাপেক্ষে লম্ব x, ভূমি 1। তাহলে tan ইনভার্স x। তাহলে এই কোণটাকে কি লিখবা বলো? এই কোণটাকে যদি আমি cot ইনভার্স লিখি, তাহলে cot ইনভার্স আমরা জানি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই কোণের সাপেক্ষে এটা কিন্তু ভূমি, লম্ব কিন্তু 1, cot ইনভার্স x লেখা যাবে। আবার এই কোণটাকে যদি আমরা অতিভুজ বাই, মনে করো x বাই 1, x বাই 1 আছে, x বাই 1, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি মানে sec ইনভার্স x। তাহলে এটাকে লিখতে পারবো আমরা sec ইনভার্স x। আবার এটাকেও আমরা এই x দিয়ে লিখবো। এই কোণের সাপেক্ষে এটা অতিভুজ, এটা লম্ব, অতিভুজ বাই লম্বকে আমরা লিখতে পারি কোসেক ইনভার্স x, কোসেক ইনভার্স x। আমি যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা আজকে খুব ভালো করে শোনো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ কল্ড সাইন ইনভার্স x, দিস ইজ কল্ড cos ইনভার্স x। এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি।
সুতরাং এখানে 90 ডিগ্রি চলে গেল, এই দুটার যোগফল হবে 90 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 বা 90 ডিগ্রি। এটা একটা সূত্র, ট্রাইগোনোমেট্রিক অর্থাৎ ইনভার্স সার্কুলার ফাংশনের সূত্র। আবার আমরা বলতে পারি tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। আবার এখানেও বলতে পারি sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু π/2। তাহলে এই যে তিনটা জিনিস তোমরা পড়লা, অত্যন্ত অত্যন্ত সুন্দর জিনিস ভাইজান, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় এটা এমসিকিউ আসে যে ddx অফ, এমসিকিউ আসে এটা ddx অফ sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এটা ইকুয়াল টু হোয়াট? অ্যানসার হবে 0, কারণ sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x একটা ধ্রুব সংখ্যা π/2, π/2 একটা ধ্রুবক, আর ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0, সুতরাং এটার ডিফারেন্সিয়েশন 0, এটার ডিফারেন্সিয়েশন 0, এটার ডিফারেন্সিয়েশন 0। ক্লিয়ার? আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক করেছি আজকে, বলো ক্লিয়ার কিনা? তাহলে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। কি ক্লিয়ার? হয়েছে? এটা ডিফারেন্সিয়েশনও লাগে, হ্যাঁ লাগবে তো। আর কতক্ষণ? আর বেশিক্ষণ না ভাইজান, হয়েছে? তাহলে আজকে আমরা যে বেসিকগুলো শিখলাম সেগুলো নিয়ে আমরা কিন্তু গত 2-3 দিন থেকে শুধু ডিফারেন্সিয়েশনের বেসিক শেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? তাহলে আমাদের কি কি মনে রাখতে হচ্ছে? 3টা সূত্র আছে, গুণন সূত্র, ভাগ সূত্র, পাওয়ার সূত্র। 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন, আবার ওইদিকে ধ্রুব ফাংশন x টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x, ln x আর log x টু দি বেস a, এই ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন আমাদেরকে মনে রাখতে হবে। আগামী দিন ইনশাল্লাহ আমরা ইনভার্স ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন শেখার পরে ডিফারেন্সিয়েশনের আসল ক্লাস শুরু করব। তখন আমরা অঙ্ক প্র্যাকটিস করা শুরু করব। বারবার এই জিনিসগুলো তোমাদের কিন্তু লাগবে, বারবার বলতেছি নাপিতের ইংরেজি কি, বারবার কিন্তু বলতেছি নাপিতের ইংরেজি কি। কি ক্লিয়ার? বারবার বলে দিচ্ছি কিন্তু, ওকে? তাহলে কিন্তু এই ফর্মুলা ডিফারেন্সিয়েশনেও লাগে, হ্যাঁ লাগে তো। আর 3 মিনিট প্লিজ। কেন 3 মিনিট হলে কি হবে? এনসিপাত এখনো বাজবে 12, আমরা হব 0, মানে কি? আমার কমেন্ট কি আপনার ফোনে যায় না ভাইয়া? ইফাত জামিলা স্নেকদা, না আসে না মনে হয়। টি শার্ট কবে পাবো? পাবা ইনশাল্লাহ, এত তাড়াতাড়ি এতগুলো টি শার্ট বানানো হয় রে পাগলা, পাবা। আপনিও তাড়াতাড়ি ঘুমান, আমি তাড়াতাড়ি ঘুমাবো না, আজকে মেলা কাজ আছে রাত্রে তোমাদের জন্য। আজকে হোমওয়ার্ক রেডি করবো, এগুলোর আজকে ক্লাসের উপরে হোমওয়ার্ক রেডি করবো অনেকগুলো। আসল ক্লাস বলে ধোকা দেবেন না, ধোকা দেবো না, আসল ক্লাস তো শুরু হয়নি রে বাবা, ধোকা দেবো না বাবা, আমি কখনো ধোকা দিই না। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।